আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, আজকে আমরা এমন একটা রাজনৈতিক খেলা এবং দাবা খেলার বলা চলে শেষ চাল নিয়ে আলোচনা করব, যা হয়তো আমার দৃষ্টিতে আগামী বহু বছর ধরে রাজপথ আর ইতিহাসবিদদের টেবিলে ধোয়া ওঠা যে চায়ের কাপ, সেই চায়ের কাপে চড় তুলবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, ক্ষমতা যখন হাত বদল হয় তখন বঙ্গভবনের সেই শীতল আর নীরব ঘরগুলোর বিশাল কার্পেটে কিভাবে এক একটি সিদ্ধান্ত পুরো দেশের রাজনীতির গতিপথ এক নিমিষেই ঘুরিয়ে দেয়? দর্শক, গত কয়েকদিন ধরে বাংলাদেশের বাতাস এক অদ্ভুত গুঞ্জন আর চরম রাজনৈতিক উত্তেজনায় কিন্তু একদম ভারী হয়ে আছে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যাকে সবাই চুপ্পু নামেই বেশি চেনেন, তিনি বঙ্গভবন ছেড়েছেন। আর তার এই সরে যাওয়া কি কেবলই একজন ব্যক্তির স্বাভাবিক পদত্যাগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দেশি বিদেশি এক বিশাল বড় মাস্টার প্ল্যান? এই যে হঠাৎ করে তিনি আসলে পদত্যাগ করলেন, এরপর থেকেই অনেকে কিন্তু নানাভাবে বলাবলি করছেন আওয়ামী লীগের নাকি এবার বিশাল এক ক্ষতি হয়ে গেল, এবং দলটির নাকি আর ঘুরে দাঁড়ানোর কোনো ধরনের পথই অবশিষ্ট রইল না। কিন্তু দর্শক, সত্যিই কি তাই, নাকি হিসাবটা রাজপথের সাধারণ রাজনৈতিক বিশ্লেষকদের ধারণার চেয়েও অনেক গভীরে গ্রথিত? যারা মনে করছেন রাষ্ট্রপতির পদত্যাগে শেখ হাসিনা বা তার দলের স্বপ্ন এক রাতে ভেঙে ছারখার হয়ে গেল, তারা রাজনীতির অন্তত গভীরের এই সমীকরণটা হয়তো ধরতেই পারছেন না। চলুন সুপ্রিয় দর্শক, একদম ঠান্ডা মাথায় আজকে এই বিষয়গুলোর ব্যবচ্ছেদ করি এবং জানার চেষ্টা করি পর্দার আড়ালে কি চলছে। একটা গুঞ্জন বেশ শক্তভাবে কিন্তু বাজারে চড়াও হয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা অন্যান্য আদালতের মাধ্যমে শেখ হাসিনার উপর যে মৃত্যুদণ্ড বা ফাঁসির রায় এসেছে, রাষ্ট্রপতি চাইলে শেখ হাসিনা ফিরে আসার পর সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে সেই রায় বা বিচারিক প্রক্রিয়ায় মওকুফ করে দিতে পারতেন। তাই রাষ্ট্রপতি পদে থাকা মানেই যেন আওয়ামী লীগের শেষ রক্ষা হিসেবে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু হুট করে যখন শোনা গেল রাষ্ট্রপতি নিজে পদত্যাগপত্র জমা দিয়ে বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় চলে গিয়েছেন এবং তার জায়গায় নতুন হিসাব শুরু হয়েছে, তখন বিরোধীদের শিবিরে এক প্রকার আনন্দের বন্যা কিন্তু বইতে শুরু করলো। তার মানে শেখ হাসিনা আসলে ফাঁসিতে ঝুলবেন, এটা নিশ্চিত। তবে একজন সাংবাদিক আর রাজনৈতিক বিশ্লেষক হিসাবে একদম বাস্তবতার জমিনে দাঁড়িয়ে যদি আমি দেখি, তবে বলবো শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ, তাদের আসলে কোনো ধরনের বড় ক্ষতিই হয়নি। শেখ হাসিনা রাজনীতির মাঠে একজন অত্যন্ত পাকা খেলোয়াড়, যিনি কোনো একক ব্যক্তির করুণা বা নির্দিষ্ট পদে বসে থাকা কোনো ব্যক্তির উপর আশা রেখে কখনো আসলে তার রাজনৈতিক ভাগ্য বা দেশে ফেরার সিদ্ধান্ত নেননি। তিনি মূলত ভরসা রাখেন তার যে লাখো লাখো কর্মী এবং সমর্থক আছে, এবং দেশের রাজপথ আর তৃণমূলের সেই হাজার হাজার সাধারণ মানুষ যারা আছে তাদের উপর। আপনি যদি ইতিহাসের পাতা একটু ভালো করে উল্টে দেখেন, তাহলে দেখবেন ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সেই কালো রাতে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হলো, তারপর দীর্ঘদিন ধরে তৎকালীন সরকার ও বিভিন্ন মহল কিন্তু চেষ্টা করেছিল যেন কোনোভাবেই সেই পরিবার আর কখনো ক্ষমতায় আসতে না পারে। পরবর্তীতে আমরা কি দেখলাম? ১৯৮১ সালে যখন শেখ হাসিনা দেশে ফিরেছিলেন, তখন কি কোনো রাষ্ট্রপতি তার পদ ব্যবহার করে তাকে বাঁচিয়েছিলেন? নাকি কোনো সংবর্ধনা এনেছিলেন? মোটেও না। তখনকার প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে কোনো একক রাষ্ট্রপতির আশ্বাসে তিনি আসলে ফেরেননি। তাহলে তিনি কিভাবে ফিরেছিলেন? তিনি ফিরেছিলেন লাখ লাখ সাধারণ মানুষের ভালোবাসায় এবং আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মীদের রাজপথের শক্তির উপর দাঁড়িয়ে। সুতরাং আজকে যারা মনে করছেন বঙ্গভবনের চেয়ার ফাঁকা হওয়া মানেই শেখ হাসিনার রাজনৈতিক সমীকরণ শেষ, তারা রাজনৈতিক ইতিহাসের এই মূল দর্শনটাকেই কিন্তু আমার দৃষ্টিতে এড়িয়ে যাচ্ছেন। দেখুন, সাবেক রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এমনকি তিনি গণমাধ্যমে স্পষ্ট করে বলেছেন যে বেশ কিছুদিন ধরেই তিনি এই পদত্যাগের কথা ভাবছিলেন। তবে এই পদত্যাগের পর তিনি যে দুটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন, বিশেষ করে চ্যানেল ওয়ান এবং বাংলাদেশ প্রতিদিনের সাথে তিনি যেভাবে কথা বললেন, সেখানে
কিছু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় উঠে এসেছে। সাবেক এই মহামান্য বলেছেন, শরীরের চিকিৎসা করানোর জন্য তিনি হয়তো আগামী 10 থেকে 12 দিনের মধ্যেই দেশের বাইরে যাবেন। তিনি সেখানে স্পষ্টভাবে দাবি করেছেন, একজন রাষ্ট্রপতি হিসাবে বিগত ঝড়ঝাপটার মধ্য দিয়ে 3টি সরকারের শপথ পরিচালনা করে তিনি বেশ সফলতার সাথেই দায়িত্ব পালন শেষ করেছেন। তবে এর পেছনে যে রহস্যময় গুঞ্জনটি ঘুরে বেড়াচ্ছিল, যা দেশের কিছু মূলধারার পত্রিকায় উঠে আসে, লন্ডনে নাকি তার সাথে শেখ হাসিনার গোপন কোনো ফোন আলাপ হয়েছে এবং সেই খবর গোয়েন্দা সংস্থার হাতে যাওয়ার পর তাকে নাকি তড়িঘড়ি করে পদত্যাগের জন্য বাধ্য করা হয়েছে। দেখুন সুপ্রিয় দর্শক, এই বিষয়ে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অত্যন্ত রাগত স্বরে কিন্তু জবাব দিয়েছেন গণমাধ্যমে। তিনি কি বলেছেন? তিনি পরিষ্কারভাবে বলেছেন, বর্তমানে এই প্রযুক্তির যুগে সারা পৃথিবী যখন মানুষের হাতের তালুর মধ্যে, তখন ঢাকার রাজপ্রাসাদে বা নিজের ঘরে বসেই যদি কথা বলা যায়, তবে শেখ হাসিনার সাথে যোগাযোগ করার জন্য কাউকে উড়ে লন্ডন সফরে যাওয়ার দরকার পড়ে কিনা, এবং তিনি বলছেন পড়ে না। তিনি পদত্যাগের খবর জানার অনেক আগে থেকেই মানসিকভাবে নিজেকে এই দায়িত্ব থেকে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার মানে স্পষ্টভাবে বোঝা গেল যে তিনি ইচ্ছাকৃতভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিমত পোষণ করলেও এর বাইরে যে শক্তি রয়েছে সেই শক্তি ওনাকে স্পষ্টভাবে পদত্যাগের জন্য কিন্তু রাজি করিয়ে রেখেছিল। এবং উনি যে শারীরিক অসুস্থতার কথা দেখালেন, সেই শারীরিক অসুস্থতা আদৌ তার শরীরে আছে কিনা সেটাও কিন্তু ভাবার বিষয় এবং দেখার বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিয় দর্শক, রাষ্ট্রপতির পদত্যাগের পর বা পদত্যাগের পূর্বে থেকে কয়েক ঘন্টার মধ্যে থেকে আমরা গণমাধ্যমে দেখছিলাম যে এনসিপির নাহিদ ইসলাম সহ অন্যান্য বেশ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করার পর তাকে গ্রেফতার করতে হবে। এর জবাবে কিন্তু গণমাধ্যমে রাষ্ট্রপতি অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন একটি স্পষ্ট কথা বলে দিয়েছেন এবং তিনি বেশ রাগান্বিত স্বরেই বলেছেন যে সংবিধান অনুযায়ী আমাকে গ্রেফতার বর্তমান সময়ে করার কোনো এখতিয়ার নেই। অর্থাৎ চাইলেই কি এটা হয়ে যাবে? আপনারা বারবার এটা বলছেন, এটা সম্ভব নয়। এবং বলা চলে তিনি অনেকটাই কিন্তু কটাক্ষ করছিলেন সেই সকল ব্যক্তিবর্গদের যারা আসলে ওনাকে গ্রেফতারের দাবি তুলছিলেন। সুতরাং এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অনেকটা নিজের কোমর শক্ত করেই কিন্তু পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্রে ওনার দস্তখত তিনি রচনা করেছেন। দর্শক, এখন মূল প্রশ্নে আসি। বিএনপি কিংবা বিরোধীরা রাষ্ট্রপতি পদত্যাগে কেন আসলে এতটা তৃপ্তির নিঃশ্বাস ফেলছে? যদি আমরা বাংলাদেশের পেছনের যে ইতিহাস, সেই ইতিহাসের দিকে ভালো করে তাকাই, তবে আমরা দেখব রাষ্ট্রপতির আসনে বসে থাকা ব্যক্তিদের বিচার করা কিংবা তাদেরকে নাটকীয়ভাবে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার এক দীর্ঘ ইতিহাস কিন্তু বর্তমান এই বিএনপির রাজনৈতিক খাতায় পরতে পরতে জমানো আছে। সুপ্রিয় দর্শক, আপনারা স্বাধীন বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের দিকে যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন 1977 বা 78-এর সময়ে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পর খন্দকার মুশতাক আহমেদের কিন্তু বিচার হয়েছিল। পরবর্তীতে 1991 সালে ক্ষমতার মসনদে বসে বেগম খালেদা জিয়ার সরকার কিন্তু এরশাদ সাহেবের বিরুদ্ধেও একের পর এক মামলা দিয়েছিল এবং তাকে জেলে পাঠিয়েছিল। এমনকি বিএনপির নিজেদের তৈরি করা রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, তাকেও কিভাবে এক রাতের ব্যবধানে রাষ্ট্রপতি ভবন ছেড়ে রেল লাইন দিয়ে দৌড়াতে হয়েছিল। সেই করুণ দৃশ্য কি এদেশের মানুষ এত সহজে ভুলে গেছে? একই ঘটনা আমরা দেখেছিলাম 1/11 আগে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের ক্ষেত্রেও, যাকে পরবর্তীতে এই বিএনপি আর কোনোদিন কিন্তু রাজনৈতিকভাবে তাদের আপন করে নেয়নি। সুপ্রিয় দর্শক, এই যে রাষ্ট্রপতির পদ আটকে দেয়া বা রাষ্ট্রপতিকে এক প্রকার রাজনৈতিকভাবে কোণঠাসা করার পুরনো ট্রেন্ড, সেটারই যেন একটা নতুন রূপ আমরা সাবেক রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের বিদায়ের নাটকে দেখতে পেলাম। বিরোধী দল এবং অন্যান্য সমমনা শক্তিগুলো যেমন জামাত কিংবা এনসিপি, তারা
অনেকেই কিন্তু সাবেক রাষ্ট্রপতির বিচার দাবি করছে। এর পেছনে কিন্তু বিশাল এক অর্থনৈতিক এবং রাজনৈতিক সংঘাতের ইতিহাস জড়িয়ে আছে। দেখুন সুপ্রিয় দর্শক, সাবেক রাষ্ট্রপতির সাথে এস আলম গ্রুপের ঘনিষ্ঠতা ছিল বলে বাজারে কিন্তু নানা ধরনের গুঞ্জন আছে। আর সেই সূত্রে ইসলামী ব্যাংক সংক্রান্ত কিছু বিষয়ও জড়িত আছে। ইসলামী ব্যাংক দখল আর ক্ষমতার আধিপত্যের এই যুদ্ধে জামাত এবং এনসিপির কাছে তিনি ছিলেন চোখের বালি। আর অন্যদিকে বিএনপি এখন সেই ঝামেলা নিজেদের কাঁধে নিয়ে দেশের সার্বিক পরিস্থিতিকে আরও কিন্তু জলঘোলা করতে চাইছে না। ফলে একটি নির্দিষ্ট রাজনৈতিক কৌশলের অংশ হিসাবেই কিন্তু বলা চলে চুপ্পু সাহেবকে এক প্রকার একা ফেলে দেওয়া হলো। কিন্তু সুপ্রিয় দর্শক, রাজনৈতিক এই দাবা খেলায় মোহাম্মদ শাহাবুদ্দিন কি একেবারেই নিঃস্ব হয়ে রাজপথ থেকে বিদায় নিলেন? মোটেও না, তা কিন্তু কখনোই নয়। তিনি যদি সত্যিই গ্রেফতার হন বা তাকে কোনো আইনি জটিলতায় ফেলা হয়, তবে কিন্তু সরকারের জন্যই এক নতুন অশুভ সংকেত তৈরি হতে পারে। কারণ বিগত ২ বছরে সরকারের উচ্চ পর্যায়ের যে স্পর্শকাতর রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণ থেকে শুরু করে আন্তর্জাতিক মহলের সাথে নানা গোপন আলোচনা, বৈঠক, সেনাপ্রধানের সাথে ঘন ঘন বৈঠক, কিংবা শেখ হাসিনার পদত্যাগ পত্রের সেই বহু চর্চিত আইনি বিতর্ক, এই সবকিছুর মূল চাবিকাঠি আর গোপন নথির কিন্তু একমাত্র নীরব সাক্ষী হচ্ছেন এই বিদায়ী রাষ্ট্রপতি। সুতরাং তাকে যদি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কোণঠাসা করা হয়, তবে তিনি আদালতে বা বিচারিক প্রক্রিয়ায় যা বলবেন তা পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, আমার একান্ত বিশ্বাস, পারমাণবিক বোমার মতো একটি বড় বিস্ফোরণ ঘটাতে পারে। আন্তর্জাতিক মহল আমি বাদই দিলাম। তাই বিরোধীরা হয়তো সাময়িকভাবে মনে করছে যে সাবেক রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে সরিয়ে দিয়ে তারা আসলে শেখ হাসিনা আর তার দলকে অনেক বড় ধাক্কা দিয়ে ফেলল। কিন্তু দিন শেষে রাজনীতির মাঠটা অতটা আসলে সরলরৈখিক নয়। গ্রিক পৌরাণিক কাহিনীগুলোতে বা আমাদের দেশীয় প্রাচীন ইতিহাসেও কিন্তু দেখা যায় বড় বড় রাজারা বা দেবতারাও অনেক সময় পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত নিয়তির খেলা আর সাধারণ মানুষের স্রোত এমন এক মোড় নেয় যা কেউ কল্পনাও আসলে করতে পারে না। শেখ হাসিনা কিন্তু ভালো করেই জানেন একজন রাষ্ট্রপতি দিয়ে কখনো কোনো দেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরিভাবে বদলে দেওয়া যায় না। ক্ষমতার আসল কেন্দ্রবিন্দু হচ্ছে দেশের আপামর সাধারণ জনগণ আর রাজপথের সাহসী এবং লড়াকু কর্মীরা। দেখুন, বিদায় রাষ্ট্রপতি 10 থেকে 12 দিন পর চিকিৎসায় বিদেশে যান বা দেশের ভেতরেই আইনি লড়াই ফেস করেন না কেন, আওয়ামী লীগের যে বিরাট অগণিত জনসমর্থন রয়েছে তাতে কোনো চিড় ধরেনি। দলের প্রতিটি স্তরের কর্মী সমর্থকরা ভালো করে জানেন শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখবেন কোনো সাময়িক পদাধিকারী আইনি দয়ায় বা ক্ষমার সুযোগ নিয়ে নয়, বরং তিনি ফিরবেন আপামর জনগণের তুমুল সমর্থনের শক্তিতে ভর করে। তাই রাষ্ট্রপতির এই পদত্যাগ বা নাটকীয় এক্সিট দেখে যারা আসলে উল্লাস করছেন, আমার দৃষ্টিতে তারা খুব বড় অঙ্কে নিজেদের রাজনৈতিক হিসাব মেলাতে ভুল করছেন। ক্ষমতার এই বিশাল খেলায় এটা যে মাত্র একটা গুটির চাল ছিল এবং আসল চাল যে এখনো আসা বাকি, তা কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই সবার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।